আজকে ভিডিওটিতে ইভলিউশন অফ হিউম্যান সোসাইটিস হান্টিং অ্যান্ড গ্যাদারিং অর্থাৎ মানব সমাজের বিবর্তন, শিকার ও খাদ্য সংগ্রহকারী এই সম্পর্কে আলোচনা করব। তো এখানেতে সবার প্রথমেতে আমরা শুরুতে কয়েকটি বিষয় জেনে নেব। সেটা হচ্ছে যে এই যে মানব সমাজের বিবর্তনের প্রথম ধাপ ছিল শিকার ও খাদ্য সংগ্রহের যুগ, অর্থাৎ হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং স্টেজ। এই সময় মানুষ সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল এবং প্রধানত বন্য পশুর শিকার, মাছ ধরা, গাছের ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করত। অর্থাৎ মানুষ একদম শুরুর দিনেতে যখন মানুষ কৃষিকাজ করতে শেখেনি, একদম সেই আদিম পর্যায়ে মানুষ যখন, সেই গুহাবাসী মানুষ যখন ছিল সেই আদিম পর্যায়ে, সেই সময়তে মানুষ বেঁচে থাকার জন্যে শিকার করত এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য সংগ্রহ করত। তো এইভাবেই মানুষ কিন্তু তখন জীবন ধারণ করত এবং সেই শিকার এবং খাদ্য সংগ্রহের মধ্যে এই বন্য পশু বা নদী বা সমুদ্রের যে মাছ, সেই মাছ ছিল এবং তার সঙ্গে সঙ্গে গাছের ফলমূল সংগ্রহ করে সেগুলোকে খেয়ে জীবন ধারণ করত। তারপরেতে এই যে সমাজেতে মানুষের ঘরবাড়ি স্থাপন করেনি, তখন মানুষ কিন্তু যখন এই শিকার ও খাদ্য সংগ্রহের যুগ যখন চলছে বা যখন মানুষ এই শিকার ও খাদ্য সংগ্রহ করতো, তখন সেভাবে মানুষ কিন্তু ঘরবাড়ি বানাতো না, বরং এই যাযাবর জীবনযাপন করতো। অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গাতে তারা যাযাবরের মতন ঘুরে বেড়াতো। অর্থাৎ খাদ্যের সন্ধানেতে এক স্থান থেকে অন্য স্থানে গমন করাই ছিল তাদের জীবনধারার মূল বৈশিষ্ট্য। অর্থাৎ যাযাবর জীবনযাপন করতো তখন সেই সময়তে, স্থায়ীভাবে কিন্তু সেইভাবে মানুষ তখনও বসতি স্থাপন করেনি। আচ্ছা, এবারেতে আমরা দেখব যে এই যে শিকার ক্ষেত্র বা এই যে শিকারজীবী যে মানুষ, তারা অবস্থান কোথায় করত। আর কোথায় করত বলবো না, যে এখনকার সময়তেও কিন্তু এই আদিম পর্যায় থেকে মানুষ এখনও পৃথিবীতে বিভিন্ন জায়গা রয়েছে এমন, যেখানেতে মানুষ এখনও শিকার জীবী বা শিকার করে জীবনযাপন করে থাকে, তবে সেটা খুবই কম। তো আমরা সেইখানেতেই দেখে নেব যে কোন কোন জায়গাতে এখনও পর্যন্ত মানুষ এই সেই আদিম যে পর্যায়েতে মানুষ যেরকম শিকার করত, তো সেই শিকার ক্ষেত্রগুলো কোথায় বা সেই শিকারজীবীদের অবস্থানটা কোথায়। তো দেখো এখানেতে যেটা বলছে যে সেটা হচ্ছে যে এই যে উত্তর আমেরিকার সুমেরু উপকূল বরাবর, গ্রিনল্যান্ডের পূর্ব সীমা থেকে সাইবেরিয়ার তটভূমি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল, ক্রান্তীয় বনভূমি ও সাভানা তৃণভূমি অঞ্চল, উত্তর আমেরিকার বৃহৎ সমভূমির অন্তর্গত আলবার্টা প্রদেশ ও কানাডার সীমান্ত অঞ্চল, দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি অঞ্চল, দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমি, কঙ্গো নদীর অববাহিকা এবং মালয়েশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল, তো ইত্যাদি যে জায়গাগুলো আছে, এখানেতেও এখনও পর্যন্ত কিছু আদিম অধিবাসী রয়েছে যারা সেই একদম পুরনো দিন থেকে শিকার করে তারা জীবনযাপন করতো। তো তারা এখনও টিকে আছে আমাদের এই আধুনিক সভ্যতাতে। তো এখানে দেখো এই যে ম্যাপটা আছে, এই ম্যাপটাতেও আমরা দেখলে খুব সহজেই আমরা তাদের অবস্থানটা দেখতে পাবো এবং এখানেতে উপজাতি যারা রয়েছে, সেই সমস্ত আদিম জাতি যারা এখনও পর্যন্ত শিকার এর মাধ্যমেই জীবন যাপন করে থাকে, তাদের জায়গাটাকে এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানেতে এই লাল রং দিয়ে এই শিকার ক্ষেত্র বা এই শিকারজীবীদের অবস্থানটা দেখানো হয়েছে এবং দেখো যে এখানেতে এই যে জায়গাটা, এখানেতে এস্কিমো, ইয়াকুত, ল্যাপ, স্যাময়, এই জনজাতির মানুষেরা এইখানটাতে বসবাস করে থাকে। তারপরে গ্রিনল্যান্ডের এই জায়গাটাতেও এস্কিমোরা থাকছে, এখানটাতেও রয়েছে দেখো এই উত্তর আমেরিকার এই যে জায়গাটাতে, এখানেতেও এস্কিমো রয়েছে। তো এইরকম তারপরে দেখো এইখানেতে ওই আফ্রিকা মহাদেশে তো ওই যে বুশম্যানরাও রয়েছে এই জায়গাটাতে এই লাল রং দিয়ে। তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার এই জায়গাগুলোতেও এই শিকারজীবী মানুষেরা এখনও কিন্তু থাকে। আচ্ছা, এরপরেতে দেখো আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে সংগ্রহ ক্ষেত্র। তো সংগ্রহ ক্ষেত্রটাই সবুজ কালার দিয়ে দেখানো হয়েছে, যেখানেতে মানুষেরা সংগ্রহ করে, অর্থাৎ এখানেতে শিকারটা সেইভাবে করে না, এখানেতে সংগ্রহ করে বনজ ফলমূল, এগুলো সংগ্রহ করে সেগুলো খেয়ে জীবন ধারণ করে থাকে। তো আমরা একটু জায়গাগুলোকে একটু দেখে নিই যে কোন কোন জায়গাগুলো আছে, তারপরে এই ম্যাপটাতে দেখছি। তো দেখো এই সংগ্রাহক অঞ্চল যেটা, যেখানেতে মানুষ সংগ্রহের মাধ্যমেতে জীবন ধারণ করে থাকে বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমেতে, সেটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকার আমাজন নদীর অববাহিকার যে বনাঞ্চল রয়েছে সেই বনাঞ্চল, কঙ্গো নদীর অববাহিকার যে বৃষ্টি অরণ্য রয়েছে সেইটা,
অস্ট্রেলিয়ার উত্তর প্রান্ত, দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যে বনাঞ্চল রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে বনাঞ্চল রয়েছে, সেই সমস্ত জায়গাতে এই সংগ্রাহকরা জীবন ধারণ করে, মানে বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমেতে জীবন ধারণ করে থাকে। তো এবারেতে দেখো যে আমাদের যে ম্যাপটা যেটা রয়েছে, এই ম্যাপেতে আমরা একটু দেখে নিই যে ম্যাপটাতে। তো দেখো এই জায়গাটা রয়েছে, এই দক্ষিণ আমেরিকার এই জায়গাতে রয়েছে, আর তারপরেতে এই আফ্রিকার এই জায়গাতে পিগমি জনজাতির মানুষেরাও কিন্তু সংগ্রাহকের ভূমিকা নিয়ে থাকে। তো এই পিগমিরা, তারপরে দেখো এই অস্ট্রেলিয়ার এই জায়গাতেও রয়েছে তো এই সংগ্রাহক। তো দেখলেই দেখতে পাবে যে আমাদের এই বর্তমান যে সভ্যতা রয়েছে, আধুনিক সভ্যতাতে এদের সংখ্যা কিন্তু দিন দিন কমছে, এবং আস্তে আস্তে এরা মানে আধুনিক জীবনযাত্রাতে একটু একটু করে অভ্যস্ত হয়ে পড়ছে, কিন্তু তবুও এদের মধ্যে থেকে কিছু জনজাতির মানুষ যারা রয়েছে তারা এখনও পর্যন্ত সেই আদিম যে সংগ্রাহক, শিকার এবং সংগ্রাহকের ভূমিকা নিয়ে কিন্তু জীবন ধারণ করে থাকে। এবারেতে দেখো এই যে শিকার ও খাদ্য সংগ্রহকারী যে সমাজ ব্যবস্থা যেটা গড়ে উঠেছে, তার যে বৈশিষ্ট্যগুলো, প্রধান যে বৈশিষ্ট্যগুলো, এবারে আমরা সেই বৈশিষ্ট্যগুলোকে একে একে একটু দেখে নেব। তো প্রথমে হচ্ছে যাযাবর জীবনধারা, অর্থাৎ মানুষ এক স্থান থেকে এক স্থানে স্থায়ীভাবে বসবাস করতো না, মানে যেহেতু খাদ্যের সন্ধানেতে তাদেরকে ঘুরতে হতো বিভিন্ন জায়গাতে, সেই জন্য স্থায়ীভাবে বসবাস কিন্তু এরা মানে করতো না, যাযাবরের মতন এক স্থান থেকে আর এক স্থানেতে ঘুরে বেড়াতো। তারপরে তারা বনে জঙ্গলেতে বিচরণ করতো এবং পরিবেশ থেকে সরাসরি খাদ্য সংগ্রহ করতো। তারপরেতে খাবার ফুরিয়ে গেলে নতুন স্থানে চলে যেত। তো যে কারণেতেই এদের মধ্যে এই যাযাবর জীবনধারাটা দেখতে পাওয়া যায়। এক স্থানের খাদ্যের পরিমাণ কমে আসতে থাকলে সেই স্থানটাকে ত্যাগ করে তারা অন্য একটা জায়গাতে চলে যেত। তো এইটা তারপরে যে প্রকৃতির উপর সম্পূর্ণ নির্ভরতা, এটা ছিল আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কৃষি বা পশুপালন কিন্তু এরা করতো না। মানে কৃষিকাজ করতে গেলে একটা কোনো জায়গাতে স্থায়ীভাবে বসবাস করতে হবে, সেই জন্য যেহেতু কৃষিকাজ করতো না বা পশুপালন যেহেতু করতো না, পশুপালনের ক্ষেত্রেও যাযাবর জীবনযাপন করতে হয়, কিন্তু কৃষিকাজের ক্ষেত্রে স্থায়ীভাবে কোনো জায়গায় বসতি নির্মাণ করতে হয়। তো যেহেতু এদেরকে ঘুরতে হতো, এরা যাযাবর জীবনযাপন করতো, সেই জন্যে এরা মানে কৃষি এবং পশুপালনও করতো না, কারণ মানুষ তখন এই পদ্ধতির সাথে পরিচিত ছিল না। কারণ যেহেতু এই শিকার ও খাদ্য সংগ্রহ এটা মানুষের একটা আদিম অর্থনৈতিক কাজ, একদম মানে অতি প্রাচীন, যে সময়তে মানুষ কিন্তু এই কৃষিকাজ করা শেখেনি বা পশুপালন করতে শেখেনি, সেই সময় থেকেই এই শিকার এবং খাদ্য সংগ্রহর এই অর্থনৈতিক কাজটা কিন্তু মানুষ করে এসছে। তো যে কারণেতে কৃষিকাজ পশুপালন করতো না, আর খাদ্য সংগ্রহের জন্য বন, নদী ও সমুদ্রের উপরেতে নির্ভর করতো। তো যে কারণেতে পুরোপুরি মানে খাদ্যের যে উৎসটা, সেই উৎসটা সম্পূর্ণ প্রকৃতি নির্ভর ছিল। তো যে কারণেতে এদের জীবনধারাটাও সম্পূর্ণ প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হতো। তারপর দলগত জীবনযাপন করতো, যেহেতু শিকার ও খাদ্য সংগ্রহ ব্যক্তিগতভাবে করা যায় না, মানে একা কোনো জন্তুকে শিকার করতে গেলে প্রাণ যাওয়ার একটা জীবনহানি হওয়ার একটা ভয় থেকেই যায়। সেই জন্যে এরা কি করতো না, শিকার করার জন্যেই ব্যক্তিগতভাবে না করে, মানে একা না গিয়ে গোষ্ঠীবদ্ধভাবে করতো। যে কারণেতে এদের মধ্যে এই ব্যক্তিগতভাবে নয়, বরং গোষ্ঠীবদ্ধভাবে করা হতো, মানে শিকারটা দলগতভাবে করতে হতো। যে কারণেতেই এদের জীবনযাত্রাটা দলগতভাবে ছিল, গোষ্ঠীতে এরা বসবাস করতো। আর একটা গোষ্ঠীতে 20 থেকে 50 জনের মতন সদস্য থাকতো। আর খাদ্য সংগ্রহ ও শিকারের দায়িত্ব নারী পুরুষ ভাগ করে নিত। মূলত দেখা যেত যে শিকারের ভূমিকাতে পুরুষেরা থাকতো, আর খাদ্য সংগ্রহের করার ক্ষেত্রে নারীরা থাকতো। তো এরকমভাবেই এদের জীবনযাপনটা চলতো। তারপরে অস্ত্র ও সরঞ্জামের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যটা দেখা যায়, সেটা হচ্ছে শিকারের জন্য পাথর, কাঠ ও হাড়ের তৈরি অস্ত্র ব্যবহার করা হতো। আর সেই সময় পাথরের হাতিয়ার ব্যবহার করা হতো, পাথর দিয়ে তৈরি করা হতো। আর কিছু সরঞ্জাম ছিল যেরকম পরবর্তীকালেতে, যেরকম ধনুক, তীর, বর্ষা, হাতুড়ি যখন বানাতে শিখলো মানুষ, সেই সময়তে শিকারের কাজেতে বা মাংস কাটার কাজেতে এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করা হতো। এই চপিং টুল বা আরও অন্যান্য যে সমস্ত যন্ত্রগুলো, সেইগুলো ব্যবহার করা হতো। তবে ভাষা ও যোগাযোগের বিকাশ, মৌখিক ভাষার বিকাশ শুরু হয়েছিল আস্তে আস্তে, তবে লিখিত ভাষার কিন্তু তখন অস্তিত্ব কিছু ছিল না। অঙ্গভঙ্গি এবং সংকেতের মাধ্যমেতে এই যোগাযোগটা করা হয়ে থাকতো বিশেষত। আর এরপরেতে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে যে এই যে আজকের বর্তমানেতে যে আধুনিক যুগ, সেই আধুনিক যুগেতে এখনও পৃথিবীতে
বিভিন্ন শিকারজীবী এবং খাদ্য সংগ্রহকারী গোষ্ঠীরা বসবাস করে থাকে। তো তার মধ্যে থেকে খুবই উল্লেখযোগ্য কয়েকটি গোষ্ঠীকে আমি এখানেতে দিয়েছি, যেরকম হচ্ছে এস্কিমো। এই এস্কিমোরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো শিকারী বরাবরই। তো এই এস্কিমোরা যেটা হচ্ছে এই গ্রিনল্যান্ড, কানাডার উত্তরাংশ, পূর্ব সাইবেরিয়া থেকে আলাস্কা এবং উত্তর পশ্চিম সুমেরু প্রদেশের যে দ্বীপ অঞ্চল রয়েছে, সেই দ্বীপ অঞ্চলেতে এস্কিমোরা এখনও কিন্তু রয়েছে। এস্কিমোরা কিন্তু এখনও বসবাস করে এবং তারা এই শিকার ধরেই, মানে এই সমুদ্র থেকে বা এই শিকার ধরেই কিন্তু তারা জীবনযাপন করে থাকে। তবে এদের উপরেতে আধুনিক জীবনযাত্রার প্রভাব পড়েছে। এরা আস্তে আস্তে আমাদের যে আধুনিক যে সভ্যতা, সেই সভ্যতার সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো তার মধ্যে থেকেও এরা কিন্তু তাদের সেই আদিম যে অর্থনৈতিক কাজ অর্থাৎ শিকার করা, তো সেটা কিন্তু করে। তো এস্কিমোরা হচ্ছে এর মধ্যে অন্যতম। তারপরে আছে এই বুশম্যান বলে যে গোষ্ঠীটি রয়েছে, দেখো যে আফ্রিকার কালাহারি মরুভূমিতে বসবাসকারী এই যে সম্প্রদায়, এরা এখনও কিন্তু শিকার এবং খাদ্য সংগ্রহের মাধ্যমেতে জীবনযাপন অনুসরণ করে থাকে। তারপর হচ্ছে পিগমিদের কথা একটু আগে যেটা বললাম, যে এই আফ্রিকার কঙ্গো অববাহিকা অঞ্চলেতে এই পিগমিরা বসবাস করে থাকে। এরাও এই শিকার ও বনজ খাদ্য বা ফলমূল বা বন থেকে করে। এরা দুটোই কাজ করে থাকে। পিগমিরা শিকারও করে, বনজ বিভিন্ন জীবজন্তু শিকার করে এবং তার সঙ্গে সঙ্গে বনজ যে সমস্ত ফলমূল আছে বা অন্যান্য যে সমস্ত বনজ সম্পদ সেগুলোকে সংগ্রহ করে। তারপর দেখো আমাদের ভারতবর্ষের দুটো জনজাতির মানুষ যারা রয়েছে, যেটা হচ্ছে চেঞ্চু। এই চেঞ্চুরা যারা হচ্ছে উত্তর, মানে ভারতে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার যে বনাঞ্চল আছে সেখানেতে বসবাস করে। তো এই চেঞ্চুরা কিন্তু সংগ্রাহক, মানে খাদ্য সংগ্রহ, এরা শিকার করে না, কিন্তু বন্য এলাকাগুলো থেকে খাদ্য সংগ্রহের মাধ্যমেতে তারা কিন্তু জীবন ধারণ করে থাকে। তারপর ভারতবর্ষে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে, সেখানে যে জারোয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছে, এরা শিকারী এবং সংগ্রাহক দুটোই কাজ করে থাকে, শিকারও করে এবং তার সঙ্গে সঙ্গে বনজ বিভিন্ন সম্পদ সংগ্রহ করে থাকে। তো এই এখানে তো 5টা আমি বললাম। এই 5টা ছাড়া আরও অন্যান্য গোষ্ঠীরা আছে যারা এখনও পর্যন্ত শিকার ও খাদ্য সংগ্রহ করে জীবন ধারণ করে। সেই অতি প্রাচীন যে অর্থনৈতিক কাজ, যেটা চলে আসছে সুদূর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত, তারা এটা করে আসছে। আধুনিক সভ্যতার মধ্যেও তারা এইগুলোকে করে। তো এটা এরপরে দেখো এই যে শিকার ও খাদ্য সংগ্রহ থেকে কৃষিতে পরিবর্তন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি বলছিলাম একটু আগেতেই, যে আধুনিক সভ্যতার যে প্রভাবটা এদের উপরে দিয়ে কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করেছে এবং যে কারণেতে এই আস্তে আস্তে যে শিকার এবং সংগ্রাহকের থেকে আস্তে আস্তে এরা স্থায়ী কৃষিকাজ করতে শিখেছে আস্তে আস্তে। মানে পুরোপুরি এখনও পর্যন্ত না হলেও কিন্তু এদের মধ্যে অনেকেই, যেখানেতে যারা কৃষি জমি পাচ্ছে, মানে কৃষিকাজ করার মতন পরিবেশ যেখানেতে মোটামুটি আছে, সেখানেতে তারা কিন্তু কৃষিকাজ করছে। এই শিকারী এবং খাদ্য সংগ্রহ গোষ্ঠী যারা রয়েছে, যেমন দেখো এই যে মানব সমাজ যখন আগুনের ব্যবহার শিখলো এবং পশুপালন ও কৃষির ধারণা যখন গ্রহণ করলো, তখন ধীরে ধীরে কিন্তু খাদ্য সংগ্রহী জীবন থেকে কৃষিজীবী সমাজের পরিবর্তন ঘটলো। অর্থাৎ মানুষ আস্তে আস্তে যে পরিবর্তনটা সমাজের, যে মানব সমাজের যে ইভলিউশনটা, যে বিবর্তনটা, সেটা হলো আগুনের ব্যবহার শিখলো। কারণ আমরা পড়েছি আগেও যে যখন মানুষ আগুনের ব্যবহার জানতো না, তখন কিন্তু এই শিকার করা যে সমস্ত প্রাণীরা, মানে যেটা তাদের মাংস কিন্তু মানুষ কাঁচাই খেত। তারপরেতে যখন মানুষ আগুনের ব্যবহার যখন শিখলো, তখন দেখা গেল যে সেই মাংসকে তারা আগুনে পুড়িয়ে বা ঝলসে সেটাকে খাওয়া শিখলো। তারপরেতে আস্তে আস্তে মানুষ কিন্তু পশুপালন করতে শিখলো, তারপরেতে কৃষিকাজ করতে শিখলো। তো এরকমভাবে আস্তে আস্তে আমাদের মানব সমাজের বিবর্তনটা কিন্তু হয়েছে। কিন্তু এই বিবর্তনের পথেতে আজও এই আদিম গোষ্ঠীরা কিন্তু থেকে গিয়েছে আমাদের পৃথিবীতে। আর এই যে পরিবর্তনটা, অর্থাৎ আস্তে আস্তে কিভাবে এই শিকার খাদ্য সংগ্রাহক থেকে আস্তে আস্তে কৃষিতে পরিবর্তন, কৃষিকাজ করাতে, যেটা তার মধ্যে যে 3টে প্রধান যে কারণ, সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। অর্থাৎ বরফ যুগ, যে হিমযুগের শেষের দিকে যে উষ্ণ জলবায়ু খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি করে দিয়েছিল। অর্থাৎ বিভিন্ন সময়তে আবহাওয়ার যে পরিবর্তন, বরফ যুগ বা হিমযুগের সময়তে আমাদের পৃথিবীর মহাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু বরফে ঢেকে যায়, যে কারণেতে সেই বরফ সরিয়ে কৃষিকাজ করাটা প্রায় অসাধ্য ছিল, যে কারণে তখন শিকারই করতো। কিন্তু আস্তে আস্তে যখন বরফ যুগ শেষ হয়, হিমযুগ যখন শেষ হয়ে যায়, যখন উষ্ণ জলবায়ু আসে, তখন বরফ যখন গলে যায়, তখন কিন্তু চাষযোগ্য অনেক জমি
খাদ্য উৎপাদনে চাষযোগ্য জমি কিন্তু অনেক বেরিয়ে আসে, যেখানেতে মানুষের চাষবাস করার একটা সুযোগ তৈরি হয়। তারপরে জনসংখ্যা বৃদ্ধি, বেশিরভাগ মানুষকে খাওয়ানোর জন্য শিকার যথেষ্ট ছিল না, তাই কৃষির দিকে ঝোঁক বাড়ে। অর্থাৎ বিকল্প যে পথটা, মানে শিকার করেও যখন আস্তে আস্তে জনসংখ্যা, এই সমস্ত গোষ্ঠীর মধ্যে আস্তে আস্তে জনসংখ্যা বাড়তে থাকে, তখন শুধুমাত্র শিকার দিয়েই একটা গোষ্ঠীর পুরোপুরি বা একটা পরিবারের ভরণ পোষণ করা সম্ভব হতো না, যে কারণেতে আস্তে আস্তে কৃষিকাজের দিকে মানুষ ঝুঁকতে থাকে। আর প্রযুক্তির অগ্রগতি, নতুন নতুন সরঞ্জাম উদ্ভাবন হয়, মানুষ চাষ ও ফসল উৎপাদন করতে শিখেছিল। অর্থাৎ যখন মানুষ আস্তে আস্তে প্রযুক্তির উন্নতি, চাষ করার যে মানে যে যে প্রযুক্তি বা চাষ করার জন্য যে সমস্ত যন্ত্রপাতিগুলো প্রয়োজন, সেগুলো যখন মানুষ তৈরি করতে শিখলো, তখন আস্তে আস্তে মানুষ কিন্তু চাষ করতে থাকে, কৃষিকাজ করতে থাকে। আর এই যে পরিবর্তনটা, এটাকে নিওলিথিক বিপ্লব বলা হয়ে থাকে, যেটা আধুনিক যে কৃষি সভ্যতার যে সূচনাটা, মানে একদম সে কৃষিভিত্তিক যে সমাজ ব্যবস্থার যে সূচনাটা, সেটা কিন্তু করে। আচ্ছা, এরপরেতে আমরা একটা সামারি করব, অর্থাৎ আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে যে মূল যে সারাংশটা, সেটা একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমত দেখো যে এই যে মানুষ যখন এই যে শিকারজীবী বা সংগ্রাহক যে মানুষজন, যারা যে সমস্ত গোষ্ঠী, এরা কি না যাযাবর জীবনযাপন করতো, অর্থাৎ শিকারের সন্ধানেতে, খাদ্যের সন্ধানেতে তাদের এক স্থান থেকে আর এক স্থানেতে ঘুরতে হতো। ঠিক আছে, তো এইটা। তারপরে দেখো খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল, যেহেতু মানে কিছু প্রোডাকশান করতো না, কৃষিকাজ যেহেতু মানুষ তখন করতো না, সেই কারণেতে কি হতো, প্রকৃতির সরাসরি তাদেরকে যে সমস্ত সম্পদগুলো, বিশেষত খাদ্য সামগ্রীগুলো দিয়েছে, সেই সবের উপরেতেই তারা নির্ভরশীল ছিল। মানে পুরোপুরি মানুষের জীবন প্রকৃতির মাধ্যমেতে নিয়ন্ত্রিত হতো। এখন তো আমাদের কাছে অনেক অপশান আছে, আমরা প্রকৃতি সব নিয়ন্ত্রণকে যে আমরা দ্বারা নিয়ন্ত্রিত হই তা নয়, কিন্তু তখন কিন্তু মানুষের কাছে সেই উপায় ছিল না। তখন মানুষ প্রকৃতি দ্বারাই নিয়ন্ত্রিত হতো, বা প্রকৃতির উপর, খাদ্যের জন্যে প্রকৃতির উপরেতে নির্ভরশীল ছিল। তারপর দেখো শিকার, মাছ ধরা ও গাছ থেকে ফলমূল সংগ্রহ করতো। যেহেতু শিকার করতে হতো, সেহেতু শিকার করতে হতো। আর যেখানেতে শিকার পাওয়া যেত না, সেখানেতে হয়তো কোনো নদী বা কোনো হ্রদ বা সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা থেকে মাছ ধরতো, যেটা এস্কিমোরা এখনও করে। এস্কিমোরা কিন্তু মাছ ধরে, শিকারও করে এবং তার সঙ্গে সঙ্গে মাছও ধরে। আর যে সমস্ত জায়গাতে বনাঞ্চল ছিল, সেই সমস্ত জায়গা, যেরকম অ্যামাজন অববাহিকা, কঙ্গোর অববাহিকা, এই সমস্ত জায়গাতে প্রচুর ঘন বন আছে, যে কারণেতে এই বনাঞ্চল থেকে সেই মানে এই সংগ্রহ করতো খাবার, মানে ফলমূল থেকে আরম্ভ করে অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ করতো। আর গোষ্ঠীভিত্তিক জীবনযাপন করতো, এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বন্য হিংস্র জন্তুকে শিকার করতে গেলে একা গেলে অনেক সময় জীবনহানিরও ব্যাপার থাকতো। সেই কারণেতে মানুষ কি করতো, গোষ্ঠীবদ্ধভাবে জীবনযাপন করতো, এবং শিকার ধরার ক্ষেত্রে বা সংগ্রহ করার ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধভাবে, দলগতভাবে করতো, যাতে কালেকশানটা অনেক হয়। একা করতে গেলে সেটা অনেক কম হতো, কিন্তু যদি একসঙ্গে দলবদ্ধভাবে করা হয় তাহলে সেটা অনেকটা বেশি হতো। সেই জন্য মানুষের জীবনযাপন তখন কিন্তু গোষ্ঠীবদ্ধ ছিল। আর কৃষি আবিষ্কারের মাধ্যমেতে এই জীবনধারা ধীরে ধীরে পরিবর্তন হয়। মানুষ যেদিন থেকে আস্তে আস্তে কৃষিকাজ করতে শেখে, সেদিন থেকে আস্তে আস্তে মানুষ সে জীবনধারার পরিবর্তন হয়, এবং আজকের এই আধুনিক জীবনধারায় এসে আমরা উপস্থিত হয়েছি। আর সব শেষেতে আমরা একটা উপসংহার দেব এই সমস্ত আলোচনার যে একটা কনক্লুশন, সেটা যে দেখো যে এই যে শিকার ও খাদ্য সংগ্রহকারী যে সমাজ, এই সমাজের একদম প্রাথমিক স্তর, একদম প্রাথমিক পর্যায়ে মানুষের তখন যে মৌলিক যে চাহিদা যেটা ছিল মানে বেঁচে থাকার জন্য, সেটা হচ্ছে যেটা আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান। তো সেই যে অন্ন বা যে খাদ্যের যে যোগানটা, সেটা মানুষ একদম এই প্রকৃতি থেকে শিকার বা সংগ্রহের মাধ্যমেতে সংগ্রহ করত। তো সেই কারণে এটা একদমই সম্পূর্ণ প্রাথমিক স্তর, একদম অতি প্রাথমিক স্তর সেটা। আর এটি মানুষের বেঁচে থাকার যে মৌলিক কৌশলগুলোর একটি ছিল, যা ধীরে ধীরে কৃষি ও সভ্যতার দিকে রূপান্তরিত হয়। পরবর্তীকালে আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ যখন কৃষিকাজ করতে শেখে, তখন আস্তে আস্তে সভ্যতার উন্নতি হয়। তখন মানুষ আস্তে আস্তে শিকার এবং সংগ্রহকারীর ভূমিকা ছেড়ে দিয়ে আস্তে আস্তে স্থায়ী বসতি নির্মাণ করে, কৃষিকাজ করে এবং স্থায়ীভাবে ফসল ফলাতে থাকে।
তবে এখনও আমাদের পৃথিবীতে এই আদিবাসী সম্প্রদায় বা এই গোষ্ঠীর মানুষজন কিন্তু আছে এবং তারা এখনও শিকার এবং খাদ্য সংগ্রহ করে, তারা কৃষিকাজ কিন্তু সেভাবে করেই না। যেটা বলা হচ্ছে একদম শেষেতে দেখো যে আধুনিক মানে আজকের দুনিয়াতেও কিছু আদিবাসী সমাজ এখনও শিকার ও সংগ্রহ এর ঐতিহ্যতে ধরে রেখেছে, যেমন এস্কিমোরা আছে, বুশম্যানরা আছে, ঠিক আছে, এই সমস্ত জারোয়ারা রয়েছে, এরা সেই অতি প্রাথমিক স্তরেতেই কিন্তু এখনও পড়ে আছে। এরা তাদের যে ঐতিহ্য, যে শিকারি বা সংগ্রহের সেই ঐতিহ্যের সেই কাজটা কিন্তু এখনও তারা করে, যা মানব সভ্যতার অতীতকে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এদের দিয়ে আমরা বোঝার চেষ্টা করি বা এদের দেখে আমরা বুঝতে পারি যে একসময় মানে সেই অতি প্রাচীন কালেতে একদম সেই শুরুর দিনেতে মানব সভ্যতার একদম সেই শুরুর সময়তে মানুষ কিভাবে থাকতো, কিভাবে মানুষ এই শিকার বা এই সংগ্রহগুলো করতো সেইটা। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।